সবাইকে শুভ সময় জানাচ্ছি। আমি দস্তগীর জাহাঙ্গীর, যুক্তরাষ্ট্র থেকে। যখন ঢাকা সহ সারা বাংলাদেশে যখন খন্ড খন্ড মিছিল হচ্ছে আওয়ামী লীগের পক্ষে এবং সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী যখন সরাসরি নির্দেশ দিচ্ছেন যে আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে, তাহলে ল এনফোর্সমেন্ট যেখানে বহিঃশত্রুর বাংলাদেশে ঢুকতে দিচ্ছে, আবার বাংলাদেশের একটা পার্টির উপর আক্রমণ করছে, এই ল এনফোর্সমেন্টের ভয়ঙ্কর পরিস্থিতিতে ডক্টর ইউনূস নিয়ে যাচ্ছে। আপনি একজন আমেরিকান পলিটিশিয়ান, আপনি একজন বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা, আপনি একজন আজীবন মুক্তিযোদ্ধা। বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে স্টেট ডিপার্টমেন্ট যেরকম ভাবে তাদের ওয়েবসাইটে প্রচার করেছে, যেমন এম্বাসির ওয়েবসাইটে প্রচার করেছে, আমাদের বাংলাদেশকে এই আমেরিকার যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, যেটা আপনি বলেছেন যে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যে কথা হয় যে তোমাদের শত শত বৎসরের সম্পর্ক, সেখানে সেই সম্পর্ক আমাদের চেয়ে তোমরাই ভালো বুঝবে, শুধু রাজনৈতিক নয়, ঐতিহ্যগত ভাবে, ভাষাগত ভাবে তোমাদের সম্পর্ক। সেই সম্পর্ক থেকে আমেরিকার এই মুহূর্তে দেখা যাচ্ছে ইন্দো প্যাসিফিক জোনে চায়নাকে আটকানোর জন্য সমস্ত পরিকল্পনায় আমাদের ডক্টর ইউনূসকে সেখানে ক্রীড়নক হিসাবে ব্যবহার করার জন্য তারা ব্যবস্থা নিচ্ছে, এটাই আমাদের ধারণা। এই সম্পর্ক থেকে বাংলাদেশের মানুষকে আমেরিকা কি ধরনের সহযোগিতা করতে পারে, আপনার কি মনে হয়? এই সেনা প্রধান আমরা আলোচনা করেছি, আমরা সবাই জানি সে সিদ্ধান্তহীনতায় ভোগে এবং বাংলাদেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এর জন্য সে দায়ী। কিন্তু একটা জিনিস, আমি মুক্তিযুদ্ধে ছিলাম, সেনাবাহিনীর সাথে কাজ করেছি, আমাদের মুক্তি বাহিনী সেনাবাহিনীর ডিসিপ্লিনে চলেছে। সেটা হলো সেনাবাহিনী কোনো গণতান্ত্রিক দল নয়, এটা একটা প্রতিষ্ঠান যেটা কমান্ডারের নির্দেশে চলে। কমান্ডার যদি ভুল বুঝেও বলে যে গো অ্যান্ড ফেস দ্য বুলেটস অর ট্যাঙ্ক, সেনাবাহিনীর সদস্যকে তাই করতে হবে। এই সেনাপ্রধান কি করতেছে? মিটিং ডেকে সিদ্ধান্ত নেয় কি করবে। যখন 3 আগস্টে দেখা গেল দেশ ধ্বংসের মুখে, সেনাবাহিনীর উচিত ছিল শাসনতন্ত্র রক্ষা করে, শাসনতন্ত্র অনুযায়ী যে সরকার তাকে রক্ষা করা, জানমালের রক্ষা করা। সরকারকে রক্ষা করতে পারলো না, কিসের জন্য? ইউনাইটেড নেশনস এর হিউম্যান রাইটস কমিশনারের পক্ষ থেকে একটা টেলিফোন হয়ে লেজ গুটিয়ে তারা চুপচাপ বসে থাকলো যে তারা জনগণের বিরুদ্ধে গুলি ছুড়বে না। মব কন্ট্রোল করতে গুলি ছুটতে হয় না আজকাল। ওয়াটার ট্যাঙ্ক রয়েছে, সাউন্ড গ্রেনেড রয়েছে, ব্যারিকেড সৃষ্টি করা যায়, এটা করে কয়েক লক্ষ লোককে ইজিলি ঠেকানো যেত। শেখ হাসিনা সরকার যদি আর একটা দিন সময় পেত, তারা হয়তো 1 লক্ষ লোক সেদিন ঢাকায় এসেছিল, শেখ হাসিনা তাকে লক্ষ লক্ষ লোক ঢাকায় আসতে পারত উনি যদি চাইতেন প্রতিহত করতে। কাজেই সেনাবাহিনী, এই সেনাপ্রধান বা সিনিয়র লিডার যারা আছে সেনাবাহিনীর, তারা এই সেনাবাহিনীকে একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসাবে কনসিডার করে তাদের মতামত নিয়ে কাজ করে। যুদ্ধে স্প্লিট অফ এ সেকেন্ড সেনাপ্রধানকে বা কমান্ডারকে ডিসিশন নিতে হয়। সে তখন মিটিং করে জনমত সৃষ্টি করে সে কোনো সিদ্ধান্ত নেয় না। কাজে মিলিটারি পয়েন্ট অফ ভিউ এই সেনাপ্রধান একজন ব্যর্থ সেনাপ্রধান। এই সেনাপ্রধানের যারা সিনিয়র লিডার তারাও সবাই ব্যর্থ অধিনায়ক বা তারা কমান্ডার। তো কাজেই এখনো সময় শেষ হয়নি, এখনো এই সরকার টিকে আছে সেনাবাহিনীর সমর্থনে। এখনো যদি এই সেনাবাহিনী এবং ওয়াকার, জেনারেল ওয়াকার যদি বলে ইউনূস সরকারকে চলে যেতে হবে, উইদিন এ সেকেন্ড দে উইল লিভ। কারণ জনগণ তাদের বিরুদ্ধে, বিভিন্ন প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে, কিন্তু সেনাবাহিনীর সিদ্ধান্তহীনতায় এবং তারা কোন পক্ষে, যেটা আমার কাছে কোনো প্রমাণ নাই, মবিন সাহেব উল্লেখ করেছেন, তারা ষড়যন্ত্রের একটা অংশীদারী হতে পারে, পার্টিও হতে পারে। তো এখনো সময় আছে, ইট ইজ নট টু লেট। এই সেনা বাহিনীর যারা নেতা আছেন, সেনা প্রধান সহ এবং এন্টায়ার সেনাবাহিনী, এখনো যদি তারা তাদের ভুলের বা তাদের দায়িত্বের অবহেলার যদি সংশোধন করতে চায়, এখনো সুযোগ রয়েছে। ইউনূস সরকারকে উৎখাত করে একটি জাতীয় সরকার অথবা নিরপেক্ষ সরকার, এমনকি প্রেসিডেন্টের আন্ডারেও একটা ইমার্জেন্সি ডিক্লেয়ার করে একটা নিরপেক্ষ সরকার গঠন করা যেতে পারে। কারণ ইউনূসের আন্ডারে কোনো নিরপেক্ষ নির্বাচন হবে না, কারণ তার
ছাত্ররা, তার যে সন্ত্রাসী সমর্থক, তারা একটি দল গঠন করেছে, তারাই বলতেছে দেশকে 5 বছর ক্ষমতায় থাকতে হবে। তো সে হলো একটা দলের সমর্থক ইউনূস, সে কিভাবে নিরপেক্ষ নির্বাচন প্রতিষ্ঠিত করবে? কাজে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করতেছে ইউনূসের অপসারণ এবং এক নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন, এবং সেনাবাহিনী তাদের ওই 10% সেনাবাহিনী জাতিসংঘে চাকরি করবে সেই ভয়ে তারা তাদের যে কনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি, তাদের যে শাসনতান্ত্রিক দায়িত্ব, সেইটাকে অবহেলা তারা করছে, সেটা পালন না করে তারা চুপচাপ আছে ইউনাইটেড নেশনসের চাকরি যদি হারায়। আর রোহিঙ্গার কথা, ইউনাইটেড নেশনসের ইয়ের কথা বললেন, এই ইউএনও হলো পার্ট অফ এ কনস্পাইরেসি এগেইনস্ট শেখ হাসিনা গভর্নমেন্ট। এই সরকার মানে শেখ হাসিনার নির্বাচিত সরকারকে পতন ঘটাতে তারা সন্ত্রাসবাদের তারা সার্থক হয়েছিল। বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের ষড়যন্ত্র, ইউএনের হিউম্যান রাইটস কমিশনের ষড়যন্ত্র এবং আর্মির কোশ্চেনেবল ভূমিকা, আর বাংলাদেশের আভ্যন্তরীণ সন্ত্রাসীদের ভূমিকা, এই সবকিছু মিলেই এই শেখ হাসিনার সরকার, নির্বাচিত সরকারকে অপসারণ করে বাংলাদেশকে একটি মিনি পাকিস্তান অথবা একটা আফগানিস্তান বানানোর চেষ্টা হচ্ছে। বাংলাদেশের মানুষের প্রতি একটাই, আপনারা যদি বাংলাদেশকে আফগানিস্তানের তালিবানি সরকার বানাতে না চান, মিনি পাকিস্তান না বানাতে চান, রুখে দাঁড়ান। যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যে পলিটিক্যাল দ্বন্দ্ব হচ্ছে আমাদের এলাকায়, সেখানে বাংলাদেশের কোনো লাভ না হবে না। সে আমেরিকার পলিসি বাস্তবায়িত হলেও রোহিঙ্গাদের এবং সে খ্রিস্টান, সেটা আমাদের লাভ হবে না। আর ওইখানে যদি যুদ্ধটা বেঁধে যায়, কারণ চায়না তার দুটো পোর্ট তারা ইনভেস্ট করেছে বিলিয়ন্স অফ ডলার্স। অলরেডি আমেরিকা এবং বাংলাদেশের রোহিঙ্গা নয়, আরাকানদের অ্যাক্টিভিটি দেখেই অলরেডি চাইনিজ সৈন্য তাদের ওই এলাকায় এসে গেছে, চাইনিজ ডিপ্লোমেটরা অ্যাক্টিভ হচ্ছে। যখনই সামরিক হস্তক্ষেপ শুরু হবে, সামরিক কর্মকাণ্ড শুরু হবে, তখন চায়না বসে থাকবে না। আর আমি তো ভারতের অভিজ্ঞতা, ভারতের ইন্টারেস্ট আগেই উল্লেখ করেছি, ভারতও চাইবে না যে এইখানে তাদের আমেরিকান, যদিও তারা মুখে মুখে বলছে বন্ধু, কিন্তু যখনই দেখবে যে আমেরিকার জন্য ভারতের স্বার্থ বিঘ্নিত হচ্ছে, তারাও বসে থাকবে না। আর ভারতের অ্যাডভান্টেজটা হলো যে বাংলাদেশের চারদিকেই হলো ভারত, তো কাজেই তারা যে কোনোভাবেই ম্যানিপুলেট করতে পারবে। তো এই ঘটনা থেকে একটাই জিনিস আমার কাছে স্পষ্ট মনে হচ্ছে, যে সিনারিও বাস্তবায়িত হোক না কেন, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, আমাদের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে, এবং সেইটার ইন্ধন যোগাচ্ছে ইউনূস। কারণ আমি আগেই উল্লেখ করেছি, ইউনূস বাংলাদেশের প্রতি তার কোনো দেশপ্রেম নেই, সে একজন স্বার্থবাদী লোক। এবং এখানে যে কতগুলা কিছু আলোচনা হয়েছিল, বিস্তারিত হয়নি, যে ইউনূস একজন মিথ্যাবাদী বটে। সে শুধু স্বার্থপরই নয়, দুর্নীতিবাজি নয়, সে মিথ্যাবাদী বটে। সে এই যে রোহিঙ্গা ইস্যু নিয়ে, এই যে ইউএনের যে সেক্রেটারি জেনারেলকে নিয়ে যে নাটকটা সে করলো, টুপি পরলো, চাইনিজ চিটাগাংয়ের ভাষায় বক্তৃতা দিল, তাদেরকে ওইখানে মিটিং এ যেভাবে প্রতারণা করে নিয়ে যাওয়া হয়েছে, এগুলো থেকে ইউনূসের মানে তার রাষ্ট্রীয় নীতি এবং তার ব্যক্তিগত নীতি প্রতিফলিত হয়। সে একজন প্রতারক, সে একজন মিথ্যাবাদী, সে দেশপ্রেমিক নয়। তো কাজেই যদি একটা নির্বাচিত সরকার থাকতো, আওয়ামী লীগের সরকার থাকতো বা অন্য যে কোনো নির্বাচিত সরকার থাকলে, তারা বাংলাদেশের স্বার্থ নিয়ে ব্যক্তিগত স্বার্থে ক্ষমতায় থাকার জন্য ইউনূস যেভাবে সিনেমিনে খেলছে, সেটা কেউ করতো না। কাজেই আমরা যদি আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে চাই, আমাদের যে আদর্শ উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধের এত ত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশটাকে প্রতিষ্ঠিত করেছিলাম যে অসাম্প্রদায়িক একটি দেশ, সেটা যদি বাস্তবায়িত করতে চাই, আমাদের সার্বভৌমত্ব যদি রক্ষা করতে চাই, তাহলে এই ইউনূস সরকারকে ইমিডিয়েটলি সরাতে হবে ক্ষমতা থেকে। কারণ এর আন্ডারে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, নিরপেক্ষ নির্বাচন হবে না, এবং সে যে সমস্ত ষড়যন্ত্র এখন করছে, দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য সে ষড়যন্ত্র করছে, তার সহযোগীরা, সমর্থকরা বলছে তারা 5 বছর ক্ষমতায় থাকা উচিত।
তো এই অবস্থায় আমাদের যারা সত্যিকারেই যারা ওয়েল উইশার, সে ভারত হোক, চায়না হোক, আমেরিকা হোক, বিদেশি শক্তি যারা যদি সত্যিকারের সমর্থক হয় আমাদের কি বলে আমাদের ওয়েল উইশার হয়, তাহলে এই ইউনূসকে আজকে না গতকালকেই ক্ষমতাচ্যুত করা উচিত ছিল। এবং বাংলাদেশ সেনাবাহিনী কি রোল প্লে করছে আমি কনফিউজ, তারা কোন পক্ষে কাজ করছে, বিশেষ করে সেনা প্রধানের কথা কাজ বলা মুশকিল, সে কি ইউনূসের পক্ষে না বাংলাদেশের পক্ষে বলা মুশকিল। কারণ আমরা যদি অ্যানালাইসিস করি এই 3 অগাস্টের ঘটনা থেকে, যে আজকে বাংলাদেশের যে রাষ্ট্রীয় যে কাঠামো ধ্বংস হয়েছে, সামাজিক ব্যবস্থা ধ্বংস হয়েছে, লুটতরাজ, রেপ, আইন শৃঙ্খলার অবনতি, পুলিশকে হত্যা করা, এই অবস্থায় আমরা যে দাঁড়িয়েছি, এর জন্য শুধু বিদেশি ষড়যন্ত্রকারীরা দায়ী নয়, শুধু ইউনূসও দায়ী নয়, সেনাবাহিনীও দায়ী। কারণ তাদের দায়িত্ব ছিল আমাদের দেশকে রক্ষা করা, সেই জন্যই সেনাবাহিনী তারা একের পর এক নিরপেক্ষ ভূমিকায় দাঁড়িয়ে এই বাংলাদেশের এই অবনতি ঘটাতে তারা অবলম্বন করেছে। তারা কিছুই করেন, রক্ষা করার বহু দায়িত্ব ছিল। কাজেই আমি শেষ কথা বলবো, বাংলাদেশ আজকে শেষ করার আগে ডক্টর নুরুন নবী, আপনি শেষ করার আগে 71 সনের এই প্রশ্নটা আপনার কাছে আবারও তুলে ধরি। 71 সনে যুক্তরাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছেন, 7ম নৌবহর পাঠানোর চেষ্টা করেছেন, পাকিস্তানকে অস্ত্র দিয়ে সহযোগিতা করার চেষ্টা করেছেন। আমাদের বাংলাদেশের সৌভাগ্য ছিল শ্রীমতী ইন্দিরা গান্ধীর মতন মানুষ ছিলেন, বাঙালি জাতির সৌভাগ্য ছিল আমাদের বঙ্গবন্ধু ছিলেন এবং সোভিয়েত ইউনিয়ন আমাদের পক্ষে ছিলেন। এখনকার পরিস্থিতি যে সম্পূর্ণভাবে বাংলাদেশের রাষ্ট্রের সার্বভৌমত্বের যে একটা আন্তর্জাতিক খেলার স্পট হিসাবে দাঁড়িয়ে গেল। আমরা হয়তো 1 মাস আগে 2 মাস আগে বলছিলাম আরেকটা আফগানিস্তান, এখন আমরা দেখছি আরেকটা ইউক্রাইন। আপনি এই বিষয়টা আমেরিকান রাজনীতিবিদ হিসাবে আমাদের উত্তরণের জন্য কিছু কি দেখতে পাচ্ছেন কিনা? আমেরিকার ফরেন পলিসি যদি আপনি বলেন, আমেরিকা যাদের বন্ধু তার শত্রুর দরকার নেই, এটা আপনি যদি ইতিহাস অ্যানালাইসিস করেন, ভিয়েতনামে আমেরিকা কি করেছে, আফগানিস্তানে কি করেছে, ইরাকে কি করেছে, লিবিয়াতে কি করেছে, ইয়েমেনে কি করেছে, এই দেশগুলোকে আমেরিকা তাদের ফরেন পলিসির সেই ভুয়া স্বার্থই বলেন বা মিসগাইডের স্বার্থই বলেন, এগুলো ইমপ্লিমেন্ট করার জন্য এই দেশগুলোকে ধ্বংস করেছে। এবং বাংলাদেশের মুক্তিগামী মানুষের 71-এ তারা তাদের সেই পাকিস্তানকে রক্ষা করার জন্য তাদের শত্রু চায় না, 2 পরাশক্তি মিলে তারা আমাদের বিরোধিতা করেছে। আমার সৌভাগ্য হয়েছিল মুক্তিযুদ্ধে সেই সময় ভারতীয় বাহিনী ভারতের সাথে রক্ষা করা। আপনি ইন্দিরা গান্ধী ভারতীয় বাহিনীর যে রোল উল্লেখ করেন, আমি ব্যক্তিগতভাবে সেটার সাক্ষী, আমি ব্যক্তিগতভাবে সেই কাজগুলো করেছি। তো কাজেই আজকে যে অবস্থা দাঁড়িয়েছে, বাংলাদেশের স্বার্থ ছাড়াও পৃথিবীর প্রত্যেকটা দেশেরই ইন্টারেস্ট খুবই কমপ্লেক্স। ভারত, চায়না, যেমন ভারতের কথাই বলেন, তারা আমেরিকাকে সাথে বন্ধুত্ব রাখতে চায়, আবার আমেরিকা যখন তাদের স্বার্থে বিরোধী যায়, তাদের কনফ্রন্ট করার জন্য চায়নার দিকে তারা তাকায়, রাশিয়ার দিকে তাকায়। তো সিমিলারলি ডোনাল্ড ট্রাম্প যেভাবে স্পষ্ট কথাই বলেছিল আমেরিকান ফরেন পলিসি কি হবে, সেটা এই তার যে অর্থনৈতিক পলিসি, তার ইমিগ্রেশন পলিসি, ভিসা, বাংলাদেশের ব্যাপারে তার প্রথম দিকে যে স্পষ্ট উচ্চারণ, এখন আবার তার স্টেট ডিপার্টমেন্টের লোকজন বাংলাদেশে যাচ্ছে, ধর্মীয় উগ্রবাদের একটা কথা বলছে না, ভারতীয় কি বলে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সেফ করিডোর কিভাবে আরাকানদের দেওয়া যাবে, কিভাবে চায়নার স্বার্থ বিরোধিতা করা যাবে, নিজের স্বার্থ রক্ষা করা, এগুলো নিয়ে তারা ব্যস্ত। তো কাজেই তার অর্থ হলো ডক্টর নুরুন নবী, আমি যেটা বুঝতে পারছি যে বাংলাদেশের জনগণ যেরকম ভাবে বঙ্গবন্ধুর নেতৃত্বে একত্রিত হয়েছিল এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিল, আমরা বোধহয় সেই পর্যায়ে সেই রকম একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমাদের। আমি একটু অ্যাড করি যে আমাদের ভারত মুক্তিযুদ্ধের পক্ষের মাস মিডিয়া, ইন্টারনেট, এগুলোতে আমরা অত অ্যাক্টিভ ছিলাম না। 5ই আগস্টের পর আমরা অ্যাক্টিভ হয়েছি, আপনি অ্যাক্টিভ হয়েছি